চোখের আলোয় দেখেছিলেম চোখের বাইরে, অন্তরে আজ দেখব যখন আলো নাই রে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, ধরায় যখন দাও না ধরা হৃদয়ে তখন তোমায় ভরা, ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয়ে ঝড়েতে, থাক না তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, থাক না তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, তাদের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। স্বামী চেতনানন্দের কথায় গম্ভীরানন্দের অনুধ্যানই চলছে। 1972 সালে গ্রীষ্মে গম্ভীর মহারাজ চোখের চিকিৎসার জন্য বোস্টনের হাসপাতালে ভর্তি হন। ব্রহ্মচারী ধ্রুব আমেরিকান মহারাজের সেবক হয়। ধ্রুব ছিল আমেরিকান। আমিও বোস্টনে ওই সময় কয়েকদিনের জন্য হলিউড থেকে যাই। গম্ভীর মহারাজকে হাসপাতাল দেখতে যেতাম। ধ্রুব সকালে তাকে গসপেল অফ শ্রীরামকৃষ্ণ পড়ে শোনাতেন, আর বিকেলে কঠোপনিষদ পড়ে শোনাতেন। তিনি বিছানায় শুয়ে চোখ বুজে ব্যাখ্যা করতেন। প্রথম দিন যেতেই উঠে বসলেন এবং ধ্রুবকে বললেন, দাও তো চশমাটা দেখি ও কীরকম সাহেব হয়েছে, অর্থাৎ প্যান্ট কোট টাই পরেছে। ওই দিন খাটে বসে আমাকে আলিঙ্গন করলেন এবং খুব আশীর্বাদ করলেন। অনেক দিন গিয়েছি, তখন ধ্রুব কঠোপনিষদ পড়ছিল। সে পড়া বন্ধ করে আমার উপস্থিতির কথা জানতেই তিনি বললেন, ওই শ্লোকটা আগে শেষ হোক, তারপর কথা হবে। তার কাছ থেকে শিখেছিলাম কী করে সুদিনে দুর্দিনে রোগে শোকে ভগবান বেদান্ত শাস্ত্রকে মনকে উচ্চগ্রামে তুলে রাখতে হয়। শঙ্করাচার্যের কৌপিন পঞ্চকমে পড়েছিলাম। বোস্টন থেকে গম্ভীর মহারাজ আমেরিকার বিভিন্ন কেন্দ্রে ঘুরে হলিউডে আসেন। কালী পুজোর সময় হলিউড ও সান্টা বারবারায় বক্তৃতা দেন। আমি তার পাশে ঘরে থাকতাম। একদিন রাতে খাওয়ার পর আমাকে বলছেন, ওহে, এদেশে কীভাবে বক্তৃতা দিতে হয় জানি না, তাছাড়া এখন চোখেও ভালো দেখি না, তুমি কিছু পয়েন্ট বলো না শুনি। আমি বললাম, আপনি পণ্ডিত সাধু, আপনার সব জানা, আপনি বেদান্ত স্বামীজির ভাব নিয়ে বলবেন। প্রভানন্দজি ইন্ট্রোডিউস করে দেন, অপূর্ব বক্তৃতা দিলেন। একদিন রাতে হলিউডে খাওয়ার পর গল্প করলেন। তারপর মঠ মিশনের নিয়মকানুন নিয়ে আলোচনা হলো। আমি বললাম, আমার নিয়মকানুন বেশি পছন্দ হয় না। ধর্মকে নিয়মের দ্বারা বাঁধলে স্ট্যাগনেশন এসে যাবে। ধর্ম তখন স্বাধীনভাবে শ্বাস নিতে পারবে না। হিউম্যান হার্টকে নিয়মের দ্বারা বাঁধা যায় না, কারণ মানুষ মেশিন নয়। তাছাড়া প্রভানন্দজির কাছে শুনেছি, কৃষ্ণলাল মহারাজ স্বামী ধীরানন্দ একবার রাজা মহারাজকে সাধুবাদের জন্য কিছু নিয়ম করতে বলেন। মহারাজ উত্তরে বলেন, স্বামীজি তো অলরেডি নিয়মাবলী তৈরি করে দিয়ে গেছেন। দেখো কৃষ্ণপাল, নিয়মকানুন না বাড়িয়ে ভালোবাসার একটু বাড়িয়ে দাও। গম্ভীর মহারাজ শুনে বললেন, দেখো, নিয়ম ছাড়া কোনো সঙ্গ ফাংশন করতে পারে না। স্বামীজি বলেছেন যে নিয়মের ভেতর দিয়ে নিয়মের পারে যেতে হবে।
তারপর হাসতে হাসতে মহারাজ একটা গল্প বললেন, না একটা গল্প শোনো। একদিন খুব বৃষ্টি পড়ছিল। এক কাবলিওয়ালা একটি শিব মন্দিরে ঢুকে শিবের মাথায় জুতো সহ পা দুটি রেখে ঘুমিয়ে পড়ল। এমন সময় একজন ব্রাহ্মণ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ওই মন্দিরে ঢুকলো। অসাবধানতাবশত তার পা শিবের বিগ্রহে লাগলো। সে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে শিবকে প্রণাম করল। শিব অমনি জীবন্ত রূপ ধরে ত্রিশূলসহ ব্রাহ্মণকে শাসন করতে উদ্যত হলেন। ব্রাহ্মণ কাতস্বরে বলল, প্রভু, এই তোমার কেমন বিচার? আকস্মিকভাবে আমার পা তোমার গায়ে লেগেছে, তার জন্য তুমি আমাকে ক্ষমা চেয়ে প্রণাম করেছি, কিন্তু ওই বোটকা গন্ধযুক্ত কাবলিওয়ালা তোমার মাথায় বুট জুতো পরা পা রেখে ঘুমোচ্ছে, তুমি তো তাকে শাসন করছো না। শিব বললেন, দেখো, কাবলিওয়ালা আমাকে জানেও না মানেও না, তাই আমি ওর বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারি না, শাসন করতে পারি না। যারা ঠাকুরের সঙ্গে গুরুত্ব মহত্ব জানে এবং ঠাকুরের আদর্শ মানে, তাদের ঠিক ঠিক পথে চলবার জন্য নিয়মকানুন। যারা অহংকারী সাধু, নিয়ম মানতে চায় না, তারা সবাই বুটকা গন্ধযুক্ত কাবলিওয়ালার মতন। এই প্রসঙ্গে তিনি দু একজন সাধুর নামও করেছিলেন। দেখছেন, মঠে সাধু সঙ্গ করলে কত কিছু জানা যায়। একদিন হলিউড থেকে 65 মাইল দূরে গম্ভীর মহারাজকে ট্রাবুকো নিয়ে যায়। সেখানে দু একদিন ছিলেন। তিনি ল্যাঙ্গুয়েজ বিচে লুঙ্গুনা বিচে ব্লু প্যাসিফিক দেখার ইচ্ছা প্রকাশ করেন। স্বামী কৃষ্ণানন্দ, গম্ভীর মহারাজ, ধ্রুব, আমি একসঙ্গে ওই বিচে যাই। তখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে। অপূর্ব দৃশ্য। তিনি গাড়ি থেকে নেমে প্রশান্ত মহাশয়ের স্পর্শ করতে চাইলেন। হঠাৎ একটা রেল এসে তার পা ভিজিয়ে দিল। একজন আমেরিকান তার গেরুয়া পোশাক দেখে বলল, ওয়েলকাম টু ক্যালিফোর্নিয়া। আমি বললাম, মহারাজ, প্যাসিফিক ওশান টুক দি ডাস্ট অফ ইউর ফিট। কৃষ্ণানন্দের গাড়িতে বাড়তি মোজা ছিল, তার ভিজে মোজা পাল্টানো হলো। আমি কয়েকটা ছবি তুলেছিলাম এবং তাকে তা মঠে পাঠিয়ে দিয়েছিলাম। তিনি উত্তরে লিখেছেন, দি সেটিং সান উইথ সেটিং গম্ভীরানন্দ। বেশ ভালো হয়েছে। সেটিং সান উইথ সেটিং গম্ভীরানন্দ। সেটিং গম্ভীরানন্দ মানে এখন গম্ভীরানন্দ আস্তে আস্তে দেহ রাখতে চলেছে। 1977 সালে হলিউড থেকে যখন প্রথমবার মঠে যাই, গম্ভীর মহারাজ তখন জেনারেল সেক্রেটারি। তার সঙ্গে বিকেলে বেড়াতাম। মহারাজের সঙ্গে আমি খুব ফ্রি ছিলাম। আমি একদিন বললাম, মহারাজ, পাশ্চাত্যে আমাদের 3 পযুক্ত সাধু চাই। কীরকম? পবিত্র, প্রেমিক ও পণ্ডিত। 3 প। স্বামী আত্মস্বানন্দজি আমাকে ঠাট্টা করে বললেন, তুমি মংস কোয়ার্টারে ঘুরে এসে দেখো কজন পাও। সেপ্টেম্বর মাসের একদিন বেড়াতে কথা বলে বললাম, মহারাজ, স্বামীজি বলেছেন, বড় গাছের ছায়া ছোটো গাছগুলোকে বাড়তে দেয় না। ছোটদের স্থান করবার জন্য আমাকে যেতেই হবে। তিনি বলেন, দেখো, স্বামীজি মহাপুরুষ ছিলেন, তিনি আমাদের আদর্শ। তারপর দিন মঠে গঙ্গেশ্বরানন্দের কাছে শুনলাম যে গম্ভীর মহারাজ জেনারেল সেক্রেটারির পদ থেকে রিজাইন করেছেন এবং বলেছেন তার চোখের দৃষ্টি ভালো না থাকার দরুন তিনি গুরুত্বপদে বসে থাকতে চান না। কাকুরবাড়ি থেকে ভূতেশানন্দের যে অন্যান্য প্রাচীন তাস্ত্রীর অনুরোধে তাঁর টার্ম শেষ না হওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যান। 1977-এর শেষের দিকে তিনি 3 মাসের ছুটি নিয়ে লখনৌ যান এবং স্বামী বন্দানন্দজি তার কাজ পরিচালনা করতে থাকেন। তারপর তিনি ভাইস প্রেসিডেন্ট হন। 1982 সালে যখন সেন্ট লুইস থেকে মঠে যায়, 1982 সালে, তখন মন্দিরের পিছনের বাড়িতে থাকতেন। একদিন আমি বললাম, মহারাজ, আপনার শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থদ্বয়ের পরিবর্তন হওয়া দরকার, কারণ এখন আরও নতুন তত্ত্ব পাওয়া গেছে। তিনি বলেন, কী আর করব, আমি এখন চোখে ভালো দেখি না। তা সত্ত্বেও লিটারালি ওয়ার্ক চালিয়ে গিয়েছেন। রোজ সেবকদের মাধ্যমে তিনি যুগনায়ক বিবেকানন্দের সংশোধন করেছেন এবং গীতা ও ছন্দজ্ঞ উপনিষদের শঙ্কর ভাষ্যের ইংরাজি অনুবাদ করেছেন। আমি পরামর্শ দিলাম গীতার ম্যানস্ক্রিপ্ট ত্রিচূড়ের স্বামী গম্ভীরানন্দের কাছে পাঠাতেন, কারণ তিনি অদ্বৈত আশ্রমের প্রুফ রিডার ছিলেন। মহারাজের 8 উপনিষদের প্রেস কপি দেখেছেন। তিনি আমার সাজেশন অনুমোদন করলেন। এইখানেই শেষ করি।